हेलो स्टूडेंट, वेलकम टू माय स्टाडी चैनल शिक्षा दिशारी। तो आज আমরা ক্লাস 11 নিউট্রিশনের ভিটামিন B3 সম্পর্কে আলোচনা করব। দেখো অলরেডি কিন্তু আমি ভিটামিন B1 এবং B2 আলোচনা করে দিয়েছি। তোমরা যারা আমার আগের ভিডিও দেখোনি তোমরা অবশ্যই প্রথম থেকে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসটা একটু দেখে আসবে। তো আজকে আমাদের টপিক ভিটামিন B3। B3-র রাসায়নিক নাম কি? নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিড। দেখো এখানে দেওয়া আছে নিকোটিনিক অ্যাসিড বা নিয়াসিন। এটাকে পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টরও বলা হয়, পিপি ফ্যাক্টর। তাহলে যদি কোশ্চেন আসে যে পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর বলা হয় কোন ভিটামিনকে, তখন অ্যান্সার হবে ভিটামিন B3 বা নিয়াসিন। ঠিক আছে, তাহলে কেন একে পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর বলা হচ্ছে? কারণ এটা হচ্ছে পেলেগ্রা রোগ নিবারণ করে, মানে পেলেগ্রা প্রতিরোধক ভিটামিন এটি, তাই জন্য এটাকে পেলেগ্রা পিপি ফ্যাক্টর বা পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর বলা হয়েছে। তো এই কোশ্চেনটা আমরা পরে আসছি। তো আজ দেখি এর কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই। দেখো এটি এক ধরনের সাদা কেলাস বা যা জল, অ্যালকোহল এবং গ্লিসারাইডে দ্রবণীয়। 2 নম্বর কী আছে? এটি তাপ সহনশীল হয়, রান্না করলে নষ্ট হয় না, দেহে খুব কম সঞ্চিত হয়। তাহলে এটা 3টে বৈশিষ্ট্য দেওয়া আছে। এটা রান্নায় নষ্ট হয় না, যেহেতু এটা তাপ সহনশীল, এটা খুব কম সঞ্চিত হয় এবং অ্যালকোহল বা গ্লিসারাইডে দ্রবণীয়। ঠিক আছে, এবার রাসায়নিক গঠনটা দেখো এখানে দেওয়া আছে, তোমরা শুধু জেনে রাখবে সংকেতটা C6H5O2N। এটা খুব একটা পরীক্ষায় দেয় না যে রাসায়নিক গঠন করো, এটা অনেক সময় এটা পরীক্ষায় খুব একটা দেয় না, শুধু যদি কোশ্চেন টাফ আসে তখন কিন্তু রাসায়নিক সংকেতটা দিয়ে দিতে পারে। তাছাড়া রাসায়নিক নামটা তো অবশ্যই ইম্পর্টেন্ট। আমি যেটা বারবার বলছি যে সব ভিটামিনের রাসায়নিক নাম, ডেফিসিয়েন্সি ডিজিজ, আর তোমার আধিক্যজনিত কী রোগ হয়, অভাবজনিত রোগ যেটা, কাজ আর বৈশিষ্ট্য আর উৎস, তোমাদের এই কটা কিন্তু মনে রাখতে হবে অবশ্যই, বাকিগুলো অতটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এরপর আমি উৎসে চলে আসবো ডাইরেক্ট। দেখো উৎসের মধ্যে 2টো ভাগ আছে, উদ্ভিজ্জ প্রাণীজ। সব কিছুর সব ভিটামিনেরই 2টো ভাগ আছে উৎস। একটা উদ্ভিজ্জ উৎসগুলো দেখে নিই একটু আমরা। যে দেখো তৈলবীজ, ছত্রাক, মটর দানা, অঙ্কুরিত গম, টাটকা শুষ্ক শুঁটি, সবুজ শাকসবজি, চীনাবাদাম। তাহলে এগুলো কিন্তু উদ্ভিজ্জ উৎসের মধ্যে দেওয়া আছে, সবুজ শাকসবজি, চীনাবাদাম। ঠিক আছে, এরপর প্রাণীজ উৎস দেখো, প্রাণীজ উৎসের মধ্যে আছে যকৃৎ, তারপরে বৃক্ক, হৃৎপিণ্ড, দুধ, ডিম, কবজি শ্রেণীর প্রাণী এগুলো। আর সর্বশ্রেষ্ঠ যদি উৎস বলি তখন টাটকা শুঁটি বা শুষ্ক যেটা শুঁটি, শুকনো ইস্ট আর চীনাবাদাম, এই কটা কিন্তু সর্বশ্রেষ্ঠ উৎস। এবার আমরা একটু দেখে নিই এই ছকটা, যেখানে তোমার উৎসগুলো দেওয়া আছে এবং তোমার সেখানে কতটা নিয়াসিন আছে সেটা দেওয়া আছে। সমৃদ্ধ উৎস কী আছে? শুষ্ক ইস্ট। এখানে নিয়াসিন আছে 100 গ্রাম ইস্টে পাওয়া যায় 25 থেকে 35 মিলিগ্রাম নিয়াসিন। চীনাবাদামে আছে 100 গ্রামে সব কিন্তু 100 গ্রামের মধ্যে 100 গ্রাম চীনাবাদামে 19 থেকে 20 মিলিগ্রাম নিয়াসিন। যকৃৎ 16 থেকে 20 মিলিগ্রাম। চাল আছে 100 গ্রাম চালে 16 থেকে 18 মিলিগ্রাম। ভালো উৎস আছে কত? 100 গ্রাম মাংসে আছে 6 থেকে 7 মিলিগ্রাম। 100 গ্রাম দানা শস্যে আছে 3 থেকে 5 মিলিগ্রাম। 100 গ্রাম মাছে আছে 3 থেকে 4 মিলিগ্রাম। 100 গ্রাম ডালে আছে 2 থেকে 3 মিলিগ্রাম। এছাড়া দেখো মাঝারি উৎস আছে ভুট্টা, 100 গ্রাম ভুট্টাতে আছে 0.6 থেকে 1.2 মিলিগ্রাম। 100 গ্রাম খোসা ছাড়ানো দানা শস্যে আছে 0.5 থেকে 1.2 মিলিগ্রাম। 100 গ্রাম মূল ও কন্দতে আছে 0.5 থেকে 1.0 মিলিগ্রাম। অন্যান্য সবজি থেকে আছে 100 গ্রামে 0.5 থেকে 1.0, দুধে আছে 0.0 থেকে 0.6 এবং ডিমে আছে 0.2। এগুলো কিন্তু সব মিলিগ্রাম আছে। ঠিক আছে, তাহলে উৎসটা আমরা জানলাম। নেক্সট আসবো আমরা নিয়াসিনের যে কাজ বা ভিটামিন B3-র কাজটা সম্পর্কে। কাজ কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভিটামিন B3-র কাজ কিন্তু খুব ইম্পর্টেন্ট। 1 নম্বর দেখো দেওয়া আছে দেহের বৃদ্ধির জন্য এটি প্রয়োজনীয়। 2 নম্বর কী আছে? দেহের বিপাক ক্রিয়ায় এবং কলার জারণে অংশগ্রহণ করে। 3 নম্বর কী আছে? দেখো নিয়াসিন বিভিন্ন বিপাক ক্রিয়ায় সহ উৎসেচক হিসেবে কাজ করে, মানে এটা কোএনজাইম হিসেবেও কিন্তু কাজ করে। 4 নম্বর কী আছে? কার্বোহাইড্রেট এবং স্নেহদ্রব্যের সংশ্লেষণে এটি সাহায্য করছে, মানে কার্বোহাইড্রেট জাতীয় খাবার এবং ফ্যাট জাতীয় খাবারের পরিপাকে কিন্তু এটি সাহায্য করছে। তারপর কী আছে দেখো 5 নম্বর কী আছে? পেলেগ্রার প্রতিরোধক হিসেবে কাজ করছে। পেলেগ্রা প্রতিরোধক হিসেবে কাজ করে, তাই একে বলা হয় পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর বা পিপি ফ্যাক্টর। ওকে,
নেক্সট কী আছে দেখো, 6 নম্বর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে। 7 নম্বর কী আছে, রক্তের স্নেহদ্রব্যের পরিমাণকে হ্রাস করে। নিয়াসিনের সহ উৎসেচক দুটি কী কী আছে, এনএডি এবং এনএডিপি। নিয়াসিন দেখো নিম্নলিখিত বিক্রিয়াগুলিতে সহ উৎসেচক হিসেবে কাজ করে। কোন কোন বিক্রিয়ায় কাজ করে সহ উৎসেচক রূপে? একটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড থেকে যখন পাইরুভিক অ্যাসিড তৈরি হয় তখন, ম্যালিক অ্যাসিড থেকে যখন অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়, এবং অ্যালকোহল থেকে যখন অ্যালডিহাইড তৈরি হয়। এই কটা বিক্রিয়াতে কিন্তু কাজ করে নিয়াসিন সহ উৎসেচক রূপে, মনে থাকবে। আচ্ছা আচ্ছা, আরেকটা কোশ্চেন আমি তোমাদের এখানে বলে রাখি, কোশ্চেনটা পরে যদি পাই আমি পরে বলে দেব, কিন্তু এখানে তোমাদের একটা কোশ্চেন জানিয়ে রাখি যে নিয়াসিনের প্রো ভিটামিন যেটা হচ্ছে ট্রিপ্টোফ্যান। ঠিক আছে, নিয়াসিনের প্রো ভিটামিন কিন্তু ট্রিপ্টোফ্যান, মনে থাকবে। ওকে, এরপর আসছে আমরা অভাবজনিত লক্ষণ। তো পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর, এখান থেকে আমরা বুঝতেই পারছি যে নিয়াসিনের অভাবে পেলেগ্রা রোগ হয়। দেখো, নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিডের অভাবে মানুষের পেলেগ্রা রোগ হয়। এই জন্য নিকোটিনিক অ্যাসিডকে বলা হয় পেলেগ্রা প্রতিরোধক ভিটামিন বা পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর। ওকে, তাহলে এই পয়েন্টটা মনে থাকবে, পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর যেটা। এরপর দেখো, পেলেগ্রা রোগের লক্ষণে ব্যক্তি বিশেষে তারতম্য দেখা যায়। পেলেগ্রা রোগের সাধারণ লক্ষণগুলি কী কী? দেখো, পেলেগ্রাকে আমরা 4D ডিজিজ বলি। যদি তোমাদের কোশ্চেন আসে যে 4D ডিজিজ কাকে বলে, তখন কিন্তু পেলেগ্রাকে বলে, এটা মনে রাখতে হবে। এবার যদি কোশ্চেনটা ঘুরিয়ে এভাবে দেয় যে 4D ডিজিজ দেখা যায় কোন ভিটামিনের অভাবে, তখন কিন্তু তোমাদের উত্তর হবে ভিটামিন B3 বা নিয়াসিনের অভাবে কিন্তু 4D ডিজিজ হয়। এই পেলেগ্রাকে 4D ডিজিজ কেন বলা হচ্ছে সেটা আমি তোমাদের এবার বলবো। কোনো কোনো জায়গায় 4D ডিজিজ না দিয়ে 3D ডিজিজও দিয়ে দেয়, এবং সেটা কেন দেয় সেটাও আমি তোমাদের জানাচ্ছি। ঠিক আছে, দেখো তাহলে পেলেগ্রা রোগের প্রধান লক্ষণ কি? প্রথম কি আছে, ডার্মাটাইটিস। ডার্মাটাইটিসটা কি? দেখো, ডার্মাটাইটিস মানে একটা ত্বকের প্রদাহ হয়। দেখো ডার্মাটাইটিস, ঠিক আছে, ডার্মাটাইটিস ত্বকের প্রদাহ হয়। ত্বকে রঞ্জক পদার্থ জমতে শুরু হয় বা সূর্যালোকে ত্বরান্বিত হয়। এর ফলে ত্বকের লালচে দাগ পড়ে যায় এবং ত্বকের কাঠিন্য এবং খসখসে ভাব পরিলক্ষিত হয়। তাছাড়া জিভে রঞ্জক পদার্থ জমা হয়, জিভ মসৃণ হয়ে যায় এবং জিভের অবক্ষয় হয়। তাহলে ডার্মাটাইটিস মূলত আমাদের ত্বকের রোগ, মানে স্কিনের রোগ। তাহলে ত্বকের খসখসে হয়ে যায়, কাঠিন্য হয়ে যায়, এগুলো বোঝা গেল। ত্বক লালচে দাগ পড়ে যায়, তার সাথে সাথে কিন্তু জিভের উপরে প্রভাব পড়ে। জিভে একটা রঞ্জক পদার্থ জমা হয় এবং জিভটা তখন মসৃণ হয়ে যায়। আমাদের জিভটাও কি মূলত খসখসে, কিন্তু জিভ যখন মসৃণ হয়ে যায় তখন কি হয়, জিভের অবক্ষয়ও দেখা যায়, অ্যাট্রফি হয়। ঠিক আছে, ডার্মাটাইটিস বোঝা গেল। এরপর 2 নম্বর আসছে ডায়রিয়া বা আন্ত্রিক গোলযোগ। আন্ত্রিক গোলযোগটা কি? পেটের পীড়া পরিলক্ষিত হয়, জলের মতো পাতলা পায়খানা হয় এবং অনেক সময় তাতে মিউকাস এবং রক্ত উপস্থিত থাকে। তাহলে ডায়রিয়া অনেকেরই হয়। ডায়রিয়া মূলত হচ্ছে জল দূষণ জনিত একটি রোগের কারণ হচ্ছে ডায়রিয়া। তাহলে ডায়রিয়াতে কি হয়, আমাদের জলের মতো পাতলা পায়খানা হয় এবং তাতে কি হয়, অনেক সময় রক্ত দেখা যায় এবং মিউকাস মানে একটি লাল মানে একটু লালচে জেলির মতো কোনো একটি অংশ বেরিয়ে আসে মিউকাসের মতো, সেটাকে মিউকাস বলা হয়। আর তোমার তার সাথে অনেক সময় রক্তও পড়ে, এটাই হচ্ছে ডায়রিয়া। এরপর আসছে দেখো মানসিক বিকাশ বা মানসিক বিকলতা বা ডিমেনশিয়া। সংযম হারানো, অত্যধিক উত্তেজনা, মাথা ধরা ইত্যাদি লক্ষণ দেখা যায়। তাহলে ডিমেনশিয়াটা কি? মানসিক বিকলতা, মানে আমাদের যে সংযম হারায়, অনেক সময় কি হয়, মাথা ধরে, অত্যধিক উত্তেজনা দেখা যায়, এগুলো কিন্তু মানসিক বিকলতা। নেক্সট আসছে কি ডেথ মানে মৃত্যু। অবশেষে রোগীর মৃত্যু হয়, মানে এই 3টে স্টেপের পরে কিন্তু রোগীর মৃত্যু হয়ে যায়। তাহলে এই 4টে ডিজিজ দেখো, উপরোক্ত কারণে পেলেগ্রাকে 4D ডিজিজ রোগ বলে বর্ণনা করা হয়। কেন হলো বুঝতে পারলে তোমরা? তাহলে এই যে ডার্মাটাইটিস, দেখো আন্ত্রিক গোলযোগ, আচ্ছা ডার্মাটাইটিসে দেখো ডি দিয়ে শুরু হলো, আন্ত্রিক গোলযোগেও ডি দিয়ে শুরু হলো, 1 2 দুটো ডি হলো। নেক্সট আছে দেখো ডিমেনশিয়া, এটাও একটা ডি। তারপর দেখো ডেথ মানে মৃত্যু, এটাও একটা ডি। তাহলে কটা ডি হলো? 4টে ডি। তাহলে 4টে ডি হলো। প্রত্যেকটা ডিজিজের আদ্যক্ষর মানে প্রথম অক্ষর হচ্ছে ডি, তাই 4টি রোগের আদ্যক্ষর অনুযায়ী, 4টি রোগ নয়, রোগ লক্ষণ, 4টি লক্ষণের আদ্যক্ষর অনুযায়ী এই পেলেগ্রাকে বলা হচ্ছে 4D ডিজিজ। এবার 3D ডিজিজ কেন বললাম? অনেক সময় তোমাদের এই ডেথ মানে মৃত্যু এই পয়েন্টটাকে দেয় না,
তো এটাকে বাদ দিয়ে দেয়, তো এটাকে যদি আমরা বাদ দিই, প্রথম 3টে ডিজিজ হলো, তাই জন্য 3D ডিজিজ মনে থাকবে। এবার যদি ডেথটাকে তোমাদের যদি কোয়েশ্চেনটা আছে 3D ডিজিজ, তখন তোমরা ডেথটাকে বাদ দিয়ে দেবে। এবার যদি কোয়েশ্চেন আসে 4D ডিজিজ, তখন ডেথটাকে কিন্তু নিতে হবে, ঠিক আছে। কিন্তু প্রথম 3টে তোমাকে নিতেই হবে, ডায়রিয়া, প্রথমে হচ্ছে ডার্মাটাইটিস, ডায়রিয়া এবং ডিমেনশিয়া, এই 3টে কিন্তু মাস্ট, ঠিক আছে। তাহলে এই 4টি কারণে, এই 4টি ডি এর সম্মিলিত ফল হচ্ছে পেলেগ্রা, তাই একে 4D ডিজিজ বলা হয়। ওকে, কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর কি লক্ষণ দেখা দিতে পারে? শিশুদের বৃদ্ধি কমে যায়, ওজন হ্রাস পায়, এর ফলে শিশুরা দুর্বল হয়ে পড়ে এবং রক্তাল্পতা হয়, ঠিক আছে। তাহলে এটা একটা 5 নম্বর পয়েন্ট দেওয়া আছে। তাছাড়া কুকুরের জিহ্বা কালো হয়ে যায়। আর আচ্ছা, 4D ডিজিজটা এখানে দেওয়া আছে ছকের আকারে, তোমাদের কিন্তু এই ছকটা করে দিতে হবে। যখন 4D ডিজিজ দেবে, তখন তোমরা এই ছকটা যদি করে দিতে পারো এইভাবে, তাহলে তোমাদের কিন্তু ফুল নাম্বার দিয়ে দেবে, এখানে নাম্বার কাটার কোনো জায়গা নেই, ঠিক আছে। আচ্ছা, এরপর আসছি আমরা ভিটামিন B3-র আধিক্যজনিত ফল। B3 যদি অধিক আমরা গ্রহণ করি, তখন কী রোগ হতে পারে? যদি কোনো ব্যক্তির লিভারের সমস্যা বা পাকস্থলীর আলসার জাতীয় রোগ পূর্বে থেকে থাকে, তবে অতিরিক্ত ভিটামিন B3 গ্রহণ কিন্তু বিপজ্জনক। তাহলে আধিক্যজনিত ফলটাও করতে হবে। এরপর দেখো এখানে পিপি ফ্যাক্টর কাকে বলে এবং কেন বলে, এটা বুঝতে পারলে। পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর কেন কাকে বলছে? ভিটামিন B3 বা নিয়াসিনকে বলছে। কেন বলছে? কারণ এটি পেলেগ্রা রোগ প্রতিরোধ করছে, তাই ভিটামিনকে পিপি ফ্যাক্টর বলা হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন কী আছে? 4D রোগ কী, মানে পেলেগ্রাকে বলা হচ্ছে, এরকম নামকরণের কী কারণ? তাহলে সেটা তোমরা বুঝতে পারলে, আমি এতক্ষণ যেটা বললাম। ওকে, এরপর আসি দেখো নিয়াসিনের ডেলি রিকোয়ারমেন্ট, ঠিক আছে। এটাও কিন্তু একটা ছকের মতো করে দেওয়া আছে। পুরুষ হচ্ছে স্বল্প পরিশ্রমী 12 মিলিগ্রাম পার ডে, মাঝারি পরিশ্রমী 15 মিলিগ্রাম পার ডে, অতি পরিশ্রমী 19 মিলিগ্রাম পার ডে। মহিলাদের ক্ষেত্রে স্বল্প পরিশ্রমী 9 মিলিগ্রাম পার ডে, মাঝারি পরিশ্রমী 12 মিলিগ্রাম পার ডে, অতি পরিশ্রমী 15 মিলিগ্রাম পার ডে। গর্ভবতী আছে, মানে যেটা স্বল্প, মাঝারি, অতি পরিশ্রমী হলো সেইগুলোই থাকবে, তার সাথে +2 যোগ হবে। প্রসূতির ক্ষেত্রে 0 to 6 মান্থ অ্যান্ড 7 to 12 মান্থ দুটোই কিন্তু +4 যোগ হবে। কার সাথে যোগ হবে? এই যদি কোনো মহিলা সর্বপরিশ্রমী হয়, তাহলে তার ওই 9-এর সাথে কিন্তু এই +4টা যোগ হবে। ওকে, আচ্ছা, বাকিগুলো কিন্তু তোমরা অ্যাড করে নেবে। আর এরপর হচ্ছে সদ্যজাত শিশু 0 to 6 মান্থ, 7 to 12 মান্থ, এদের কিন্তু কোনো ডেলি রিকোয়ারমেন্ট দেওয়া নেই, ঠিক আছে। কোনো এখানে কিন্তু ডেলি রিকোয়ারমেন্ট কিছু দেওয়া নেই। নেক্সট আছে দেখো শিশু, যেটা হচ্ছে 1 থেকে 3 বছর 6 মিলিগ্রাম পার ডে, 4 to 6 ইয়ার্স 8 মিলিগ্রাম পার ডে, 7 to 9 ইয়ার্স 10 মিলিগ্রাম পার ডে। বালক আছে 10 to 12 ইয়ার্স 12 মিলিগ্রাম পার ডে, 13 to 15 ইয়ার্স 16 মিলিগ্রাম পার ডে, 16 to 18 ইয়ার্স 19 মিলিগ্রাম পার ডে। বালিকা কত আছে? 10 to 12 ইয়ার্স 12 মিলিগ্রাম পার ডে, 10 to 15 ইয়ার্স 13 মিলিগ্রাম পার ডে। এখানে 10 to 15 হবে না, এখানে হবে তোমাদের 13 to 15, ঠিক আছে। এটা একটু চেঞ্জ করে নেবে। 16 to 18 ইয়ার্স কত আছে? 14 মিলিগ্রাম পার ডে। ওকে, আচ্ছা, এবার দেখো এখানে একটা ইনফোপেডিয়া বলে একটা পয়েন্ট আছে। এইখানে এরকম যদি তোমরা কোনো পয়েন্ট পাও, তোমরা কিন্তু সেটা খুব ভালো করে পড়বে, কারণ এখান থেকে কোয়েশ্চেনগুলো কিন্তু খুব দিয়ে দেয়। দেখো, যেসব ব্যক্তি গম এবং অন্যান্য শস্য দানা প্রচুর পরিমাণে গ্রহণ করে, তাদের পেলেগ্রা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। শস্য দানায় খুব কম পরিমাণে ট্রিপ্টোফ্যান থাকে। ট্রিপ্টোফ্যান কি? একটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। আমি কিন্তু প্রথমেই একটা পয়েন্ট বলে রেখেছি, কি বলেছি বলো তো, যে ভিটামিন B3 বা নিয়াসিনের ভিটামিন হলো ট্রিপ্টোফ্যান, এটা কিন্তু মনে রাখবে। এই যে গম এবং অন্যান্য শস্য দানায় কিন্তু ট্রিপ্টোফ্যান কম থাকে। সম্ভবত দেহে ট্রিপ্টোফ্যান থেকে নিয়াসিন উৎপন্ন হয়। ওকে, তাহলে ট্রিপ্টোফ্যান হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড, যে অ্যামাইনো অ্যাসিডটা যদি আমরা গ্রহণ করি, সেখান থেকে কিন্তু নিয়াসিন উৎপন্ন হয়। 60 গ্রাম ট্রিপ্টোফ্যান থেকে 1 গ্রাম নিয়াসিন পাওয়া যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। আমি কিন্তু যখন তোমাদের প্রোটিন পড়িয়েছিলাম, সেখানে কিন্তু এই পয়েন্টটা কিন্তু ছিল, যে 60 গ্রাম ট্রিপ্টোফ্যান থেকে 1 গ্রাম নিয়াসিন পাওয়া যায়। তাছাড়া ট্রিপ্টোফ্যান বিপাকে উৎপন্ন কয়েকটি পদার্থে নিয়াসিনের মতো সক্রিয়তা দেখা যায়। কোনো কোনো প্রজাতিতে, বিশেষত ইঁদুরের
খাদ্যে নিয়াসিনের বিকল্প হিসেবে ট্রিপ্টোফ্যান ব্যবহার করে নিয়াসিনের অভাবজনিত লক্ষণ দূর করা সম্ভব। তাহলে নিয়াসিনের প্রোভিটামিন কিন্তু ট্রিপ্টোফ্যান, যেটা আমরা যদি ট্রিপ্টোফ্যান গ্রহণ করি তাহলে কিন্তু নিয়াসিনের অভাবটা দূর হয়ে যাবে। আবার যদি নিয়াসিন সরাসরি গ্রহণ করি তাহলে ট্রিপ্টোফ্যানের অভাবও দূর হয়ে যাবে। মানে দুটোর মধ্যে যে কোনো একটা যদি আমরা গ্রহণ করি তাহলে আরেকটার অভাব কিন্তু পূরণ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা কিন্তু খুব ভালো করে তোমরা মনে রাখবে। তো আজকে কিন্তু আমাদের ভিটামিন B3 শেষ হয়ে গেল। তো নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব ভিটামিন B5 সম্পর্কে। তো আজকে ক্লাস আমি এখানেই শেষ করছি। ওকে, থ্যাংক ইউ।